রবিবার ছুটির দিন। এই দিনটা এলেই রান্নাঘরের অধিকার হারান সুষমা দেবী। মেয়ে আর বাবার অধিকারে চলে আসে রান্নাঘরটা। ছুটির দিনে নতুন নতুন রান্না করতে লেগে যায় বাবা মেয়ে দুজন। আর সাথে থাকে মিনু। মিনু সাহায্য করে। মিনুর ছেলে তার খেলনা নিয়ে ভীষণ ব্যস্ত খেলতে। কোনো দিকে তার মন নেই। বেশ ভালো লাগছে আজকের সকালটা। আকাশ মেঘলা, সাথে মিষ্টি বাতাস। বারান্দায় বসে সুষমা দেবী শরৎ রচনা বলিতে মন দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু মনটা বারবার উদাস হয়ে যাচ্ছিল আজ। হারিয়ে যাচ্ছিলেন নিজের মেয়েবেলার দিনগুলোতে। গ্রাম বাংলার মেয়ে সুষমা দেবী ছোট থেকেই ছিলেন শান্ত, লাজুক। সুন্দর প্রকৃতি, পাখির কলতান আর শাপলা দিঘির কালো জল বড় প্রিয় ছিল তার। ছোটবেলায় বাড়ির মস্ত বাগানটাতে একা একা ঘুরতেন, কখনো গেয়ে উঠতেন গান। বাগানের গাছগুলো ছিল বড় প্রিয় তার। এইভাবে প্রকৃতির সাথে একাত্ম হয়ে বড় হয়েছিলেন তিনি। জমিদার বাড়ির একমাত্র মেয়ে ছিলেন সুষমা দেবী। ছোটবেলায় বৃত্তিহারা ছোট্ট সুষমা দেবী মা আর জেঠিমার আদরে বড় হয়ে উঠেছিলেন। জেঠুও খুব ভালোবাসতেন সুষমা দেবীকে। জেঠুর দুই ছেলে সুষমা দেবীর দুই দাদার সাথে সাথে স্কুলে যেতেন তিনি। এইভাবে আস্তে আস্তে বড় হয়ে উঠলেন সুষমা দেবী। জমিদার বাড়ির মেয়ে, তাই সবাই সমীহ করে। তাও আবার স্কুলটাও যে সুষমা দেবীর পূর্বপুরুষের তৈরি। এইভাবে দিনগুলো কাটছিল। একদিন সুষমা দেবী দৌড়ে বাড়ি এসে বলল, জেঠিমা জানো, আজ আমাদের পুকুর পাড়ের ডুমুর গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে। জেঠিমা হেসে আদর করে বলেছিলেন, ডুমুরের ফুল সবাই দেখতে পায় না, মা আমার রাজরানী হবে। সুষমা দেবীর বাড়ির বাগানের মালি সিধু জেঠুর ভাগ্নে সুষমা দেবীদের স্কুলেই পড়তো। বাপ মা হারা প্রভাস মামা মামির কাছেই মানুষ। পড়াশোনাতে সে খুব ভালো। প্রতিটা ক্লাসে প্রথম স্থান তার বাঁধা। মাঝে মাঝে সিধু জেঠুর সাথে এ বাড়িতে আসতো। বেশ ভালো লাগতো ছেলেটাকে সুষমা দেবীর। চোখ দুটোতে যেন কত মায়া, আর সবসময় যেন মুখে হাসি লেগেই থাকতো। হঠাৎ একদিন সুষমা দেবী ভালোবাসার প্রথম চিঠি পেলেন, তাও নিজের ভালো লাগা পুরুষের থেকে। কিন্তু সে খবর ছড়িয়ে পড়ল সারা স্কুলে। যতই মেধাবী হোক প্রভাস, যে সে বড় গরিব। খবর পেয়ে সুষমা দেবীর দুই দাদা তো চরম অপমান করলো প্রভাসকে। চাকরের বাড়ির ছেলে হয়ে এত সাহস তোর! লজ্জায় মাথা নিচু হয়েছিল প্রভাসের। সে আর সুষমা দেবীর সামনে আসার চেষ্টা করতো না। সুষমা দেবী এই ঘটনাতে খুব কষ্ট পেয়েছিলেন, কিন্তু ভালোবাসি কথাটার উত্তর দেওয়া হয়নি আর। স্কুলে পড়া শেষ হতেই বাড়ির কাজ শেখা শুরু হয়। গ্রামের মেয়ে শহরের কলেজে যাবে, এ আবার হয় নাকি? সুষমা দেবী শুনেছিলেন প্রভাসের কোনো এক কাকা এসে প্রভাসকে নিয়ে গেছে শহরে লেখাপড়ার জন্য। কয়েক বছর পর সুষমা দেবীর জন্য পাত্র দেখা শুরু হয়। জেঠু বলেন, তোমার মা অসুস্থ, এবার তোমার বিয়ের ব্যবস্থা করা দরকার। পাত্র ঠিক হয়ে যায়। সুষমা দেবীর জেঠু রাজরানীর মতোই অনেক টাকা পণ দিয়ে শহরের নামজাদা পরিবারে বিয়ে দেন সুষমা দেবীকে। বিয়ের কিছুদিন বেশ কাটে স্বামীর সাথে। যখন তার দামি গাড়িতে করে বাপের বাড়িতে আসতেন, তখন নিজেকে সত্যি রাজরানী মনে হতো। কিন্তু সে সুখ ছিল স্বল্পস্থায়ী। শহরের পরিবেশ, আদব কায়দা মানিয়ে নিতে সময় লাগছিল সুষমা দেবীর। পরিবারের সব লোকজন গেঁয়ো বউকে নিয়ে লজ্জিত ছিলেন। প্রথম দিকে স্বামীর ভালোবাসা পেলেও আস্তে আস্তে কমতে থাকে তা। একদিন শোনেন অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল, কিন্তু বাবা মায়ের কথাতে বাধ্য হয়ে সে এ বিয়ে করেছেন তার স্বামী। বিয়ের 3 বছর কেটে গেছে। সুষমা দেবীর অসুস্থ মাও পরলোক গমন করেছেন। স্বামী এখন অনেক দিন পর পর বাড়ি ফেরেন। সবাই বলে আবার নাকি সেই প্রেমিকা ফিরেছে তার জীবনে। শাশুড়ি বলেন সেই নাকি ধরে রাখতে পারেনি তার স্বামীকে। স্বামী ফিরলে কিন্তু সুষমা দেবীকে ভোগ করতে ছাড়েন না। কিছুদিন পর সুষমা দেবী জানলেন যে তিনি মা হতে চলেছেন। খবরটা শুনে খুশি হওয়ার পরিবর্তে স্বামী জানিয়ে দিল সে আবার বিয়ে করতে চলেছে।
বিচ্ছেদ চায় সে। মা নেই, দাদাদের সংসারে থাকতে হলে গলগ্রহ হয়ে থাকতে হবে, আর অধিকার দাবি করলে কি আর সম্পর্ক ভালো থাকে কখনো? তাই সহ্য করেছিলেন সব। প্রসব যন্ত্রণা উঠল। হাসপাতালে নিয়ে গেলে এক কন্যা সন্তানের জন্ম দিলেন সুষমা দেবী। শাশুড়ি মা এসে পরিষ্কার বললেন, একে তো স্বামী চায় না তোমার, তাও আবার মেয়ের জন্ম দিয়েছ। এবার নিজের পথ নিজেই দেখো বাপু, বাড়িতে খবর পাঠাও। অসহায় মনে হচ্ছিল সুষমার। এই ছোট্ট শিশুটাকে নিয়ে কোথায় যাবে ও এখন? চিন্তিত হয়ে বেডে শুয়ে আছেন। হঠাৎ চেনা গলা শুনে ঘুরে তাকাতেই অবাক। এ কাকে দেখছেন উনি? গলায় স্টেথো, সেই মায়াবী চোখ, আর সেই হাসি। সুষমা, তোমার মতো তোমার মেয়েটাও বড় মিষ্টি। কিছু বলতে পারলেন না সুষমা দেবী, শুধু দু ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ দিয়ে। ডিসচার্জ হয়ে গেছে তোমার, সুষমা? কেউ আসেনি? আমি কি তোমাকে বাড়িতে ছেড়ে আসবো? সুষমা দেবী বললেন, নিজের দুঃখের সংসার জীবনের গল্প শেষে প্রশ্ন করলেন, তোমার স্ত্রী খুব সুখী বলো? তোমার মতো একজন স্বামী পেয়েছে? হাসি মুখে প্রভাস বলল, কোথায় স্ত্রী? জীবনটাই তো লেখাপড়া আর পেশেন্টদের নিয়েই কেটে গেল। একজনকে অবশ্য স্ত্রী হিসাবে পেতে চেয়েছিলাম, কিন্তু সে তো পাত্তাই দেয়নি। প্রভাস বাড়ি এনেছে সুষমা দেবীকে। আমি তোমাকে স্ত্রী হিসাবে আর তোমার সন্তানকে সন্তান হিসাবে গ্রহণ করতে চাই, কিন্তু সমাজ কি বলবে? প্রভাস হেসে বলল, কই, তোমার দুঃখের সময়ে সমাজ তো তোমার পাশে থাকেনি, তাহলে সমাজকে নিয়ে এত ভাবনা কিসের? তারপর ছোট্ট তিন্নি আর প্রভাসকে নিয়ে এই সংসার। অনেক যত্ন করে দুজনে বড় করেছেন মেয়েকে। একবার গ্রামে গেছিলেন, কিন্তু লোকজন কথা শোনাতে ছাড়েনি, তাই প্রভাস আর গ্রামে ফেরে না। নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে হয় সুষমা দেবীর। প্রভাসের মতো স্বামী পাওয়া তো ডুমুরের ফুলের মতো দুর্লভ। ছেলেবেলার কথাগুলো সার্থক যেন আজ। বাবার মতো তিন্নি ডাক্তার হবে, এটাই তার স্বপ্ন। বাবা অন্তঃপ্রাণ মেয়ে। মাসি দেখো, আমার বন্দুকটা ভেঙে গেছে, এটা তুমি কিনে দিয়েছিলে, আমার আরেকটা চাই। মিনুর ছেলে বিল্টুর ডাকে সম্মিত ফেরে, হ্যাঁ সোনা, আবার কিনে দেব। মিনু আর বিল্টুও এ পরিবারের সদস্য। অসহায় মিনুকে এ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন সুষমা দেবী। রান্নাঘর থেকে খিচুড়ির গন্ধ ভেসে আসছে। মেয়ে তিন্নি হঠাৎ এসে বলে উঠল, এই ওয়েদারে খিচুড়ি, আলুর দম আর বেগুন ভাজা দারুণ জমবে বলো মামুনি। সুষমা দেবী হাসলেন, এই বিল্টু, আমার সাথে রান্নাঘরে আয় বাবু, গরম গরম পাঁপড় ভাজছে, খাবি আয়।